নমস্কার বন্ধুরা, ট্রাভেল উইথ মিল্টন চ্যানেলের আরেক নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আমি অমনিকা কালনা ট্যুর গাইডের এপিসোড 1 এবং 2 আগেই পোস্ট করেছি। ভিডিওগুলি না দেখে থাকলে আমি আই বাটন আর ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, ভিডিওগুলি দেখার অনুরোধ রইল। আগের ভিডিওতে কালনা রাজবাড়ি আর কালনার 108 শিব মন্দিরের ভ্রমণ আর তার কিছু ইতিহাস আমি তুলে ধরেছিলাম। আজ আমরা দেখব কালনার আরও কিছু দর্শনীয় স্থান। আজ ভিডিওতে প্রথমেই দেখব সিদ্ধেশ্বরী কালী মন্দির। সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছিলাম মায়ের মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যে। ভক্তরা বিশ্বাস করেন যার কেউ নেই তার আছে দেবী সিদ্ধেশ্বরী। আজকের ভিডিওর প্রথম গন্তব্য আমাদের হবে সিদ্ধেশ্বরী কালী মন্দির। রাজবাড়ির অমরিকা কালনার রাজবাড়ির পরে যদি কোনো গন্তব্যস্থল খুবই জনপ্রিয় হয়ে থাকে সেটি হচ্ছে সিদ্ধেশ্বরী কালী মন্দির। আর এটি বহু প্রাচীন মন্দির, আর এখানে রীতিমতো রোজই পুজো হয় 8টা থেকে আপনার 12টা পর্যন্ত, আর বিকেলে 4টে থেকে 6টা, এর মধ্যে পুজো দেওয়া হয়। আজ আমি পুজো দিতে এসেছি, আজকের ব্লগ এখান থেকে শুরু করলাম, আর বাকি যা ধর্মীয় স্থান আছে সেটা আস্তে আস্তে ঘুরে দেখাবো। আর আজকে এখানে পুজো দিতে এসেছি, আজকে আমার সাথে মা এসছে, আমার ওয়াইফ আছে, তো আজকের ভিডিও এখান থেকে শুরু করা হলো। কালীতীর্থ কালনার অন্যান্য দেবদেবীর পাশাপাশি কালনাবাসী বরাবরই মেতেছে শক্তি সাধনায়, দেবী কালীর আরাধনায়। সেই কারণে বহু প্রাচীন গ্রন্থ কালনাকে তন্ত্র সাধনার প্রতিষ্ঠান হিসেবে চিহ্নিত করেছে। যে পীঠ স্থানের মূল কেন্দ্রে দেবী সিদ্ধেশ্বরীর মন্দির। কবে এই মন্দির তৈরি হয়েছিল তার সময় আজও জানেন না কালনাবাসী। প্রাচীন এই মন্দির পলাশী যুদ্ধের 17 বছর সংস্কার করেছিলেন বর্ধমানের জমিদার চিত্রসেন। অবশ্য ইতিহাসবিদদের একাংশের দাবি মাতৃসাধক অম্বরীশ এখানে দেবীর আরাধনা করতেন। সেই সূত্রেই নিমকাঠ দিয়ে তৈরি হয়েছিল এই মন্দিরের দেবী মূর্তি। দেবী এখানে বামাকালী রূপে বিজড়িত। তিনি সর্বরূপী, শিবের উপর ভয়ঙ্করী রূপে তাণ্ডবময়। এখানে বছরভর দেবীকে দর্শন করা গেলেও কোজাগরী পূর্ণিমার পরের কৃষ্ণ পঞ্চমী থেকে ত্রয়োদশী পর্যন্ত সময়ে এই মন্দিরের দরজা বন্ধ থাকে। সেই সময় পুজো দেওয়া হয় মন্দিরের বাইরে থেকে। সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরের ঠিক উল্টো সাইডেই রয়েছে সাধনা কুঞ্জ। আমরা সেখানেও যাই, সেখানেও ঠাকুরের দর্শন করি। সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরের ঠিক 200 মিটার দূরেই রয়েছে গোপালজি মন্দির। অমরিকা কালনার 25টি চূড়া মন্দিরের মধ্যে গোপালজি মন্দির তৃতীয়। কৃষ্ণচন্দ্র মন্দিরের মতো এই মন্দিরেও জগমোহন রয়েছে। তিলকচাঁদের শাসনকালে রাজপরিবারের কৃষ্ণচন্দ্র বর্মন 1766 সালে এই মন্দিরটি নির্মাণ করেন। অসংখ্য টেরাকোটার কাজ মন্দিরের দেয়াল এবং প্রবেশপথের স্তম্ভ এবং খিলানগুলিকে শোভিত করে। বেশ কয়েকটি সামাজিক দৃশ্য আর ফুলের নকশা রয়েছে এই মন্দিরে। দুবার তিনবার যাওয়া হয়ে যায় সকালবেলা। হ্যাঁ, সন্ধ্যাবেলা একবার আসবি, লুচি ভোগ প্রসাদ দেবে,
7টার সময় আর যেভাবে তো 3বারে দিতে হয়, হ্যাঁ 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 সকালে দুপুরে ওই দিকে রাতের দিকে। হ্যাঁ হ্যাঁ আপনারা সবসময় না থাকেন? আপনাদের বাড়ি এখানে? আমরা সবসময় থাকি না, একটু দূরে। আপনাদের বাড়ি কোথায়? ভালো লাগে। বাড়ি কাছেই? হ্যাঁ ভালো লাগে, আসি। হ্যাঁ, এও ভালো লাগে। মন্দির কখন খোলা থাকে? সবসময়? সব খোলা থাকে, এবার ঠাকুরমশাই শিবা টিবা দিয়ে বন্ধ করে দেবে। মেন গেট খোলা থাকে সবসময়? হ্যাঁ ওই মেন গেট দিনের বেলা বন্ধ থাকে নাকি? এই তো 12টা সাড়ে 12টায় বন্ধ হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা। মানে 12টায় বন্ধ হয়, আবার বিকেলে আবার 4টের দিকে হয়তো খোলে। হ্যাঁ ঠিক ঠিক আছে। 5টা 10 5টা 10-15 খোলে, আবার সন্ধ্যের পরে বন্ধ হয়। হ্যাঁ সন্ধ্যের পর বন্ধ হয়ে যাবে, যে 8টা 7টা এ অনেক দিনের পুরনো না? হ্যাঁ গোপাল অনেক পুরনো। 350 বছরের। 350 বছরের মন্দির এটা। অনেক পুরনো মন্দির, দেখলেই বোঝা যাচ্ছে। এই টেরাকোটার কাজগুলো দেখতে পাচ্ছ না? হ্যাঁ এগুলোতে বোঝা যাচ্ছে অনেক দিনের পুরনো। পূজা করতে ওরকম হবে মনে হয়। গোপালজি মন্দির দর্শন করার পর এবার আমরা চললাম মহাপ্রভু বাড়ি। কথিত আছে যে শ্রী চৈতন্য নিত্যানন্দের সঙ্গে দুবার অম্বিকা কালনা গিয়েছিলেন। দুবারই তিনি শান্তিপুর থেকে নৌকা করে গৌরীদাস পণ্ডিতের সঙ্গে দেখা করতে আসেন। গৌরীদাস পণ্ডিত ছিলেন একজন ভক্ত বৈষ্ণব। শ্রী চৈতন্য গৌরীদাস পণ্ডিতকে একটি হাতের লেখা ভগবদ্গীতা দিয়েছিলেন, যা এখনও মহাপ্রভু বাড়িতে রাখা আছে। এটি সর্বজনীন প্রদর্শনের জন্য নয়। গৌরীদাস পণ্ডিতই প্রথম অম্বিকা কালনায় চৈতন্য নিত্যানন্দের মূর্তি স্থাপন করেন। তিনি অম্বিকা কালনায় সর্বপ্রথম চৈতন্যের মন্দির নির্মাণ করেন, যা মহাপ্রভু বাড়ি নামে পরিচিত। নিম কাঠের তৈরি ভগবান চৈতন্য নিত্যানন্দের দুটি মূর্তি এখানে নিয়মিত পুজো করা হয়। মূর্তিগুলি সর্বদা জনসাধারণের জন্য রাখা হয় না। একজন দর্শনার্থীকে মূর্তিগুলি একটি ঝাঁকি দর্শন দেওয়ার জন্য পুরোহিতকে অনুরোধ করতে হবে। তারপর অভ্যন্তরীণ গর্ভগৃহের দরজা কয়েক সেকেন্ডের জন্য খুলে দেওয়া হয়, যাতে দর্শনার্থী দেবতাকে দেখতে পান। চলে আসবে, দিদি 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 আমিও করবো, বলে না না তুই করতে পারবি না, আমি করবো। আর দুজন আর কি, তোমার ছোট বাচ্চা তো, ছোটরা যেমন বলে না 6 বছর। তারা আর কি বোঝে? এবার ব্যাপারটা তাহলে ওই গাছ কতদিনের পুরনো হবে? একটু ব্যাপারটা ভেবে দেখুন মাথায়। এই কুলতলাতে বিয়ে হয়েছিল হ্যাঁ, নিত্যানন্দ প্রভু সূর্য সেনের দুটো মেয়ে, তো সূর্য সেনের মেয়ে একটা মেয়েকে চেয়েছে, সূর্যদাস পণ্ডিতের 2 কন্যা, বসুধা বড়, জাহ্নবী ছোট। পরবর্তীকালে এই জাহ্নবী দেবী পুরো বৈষ্ণব জগতের আচার্য হয়েছিলেন। উনি খুব শিক্ষিত হয়ে গেছিলেন এই বৈষ্ণবদের সঙ্গে সঙ্গ করতে 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 ভক্তির জগতের স্বয়ং ভক্তি জননী হয়ে উঠেছিলেন। এবার বসুধার একটা মেয়ে তো না, জানবার শনিবারে পদ্মাবতী সেই মহাপ্রভু আজও বসে লীলা করছে, নিত্যানন্দ প্রভু আজও লীলা করছে, তো সেই জন্য লীলাস্থলিতে কি আছে? হ্যাঁ আপনি চরণ ধুইতে আসেন না প্রতিদিন? কোন ভাগ্যবানে দেখিবারে না যাইনি, এখনো যাবো। কোন কোন
না যাইনি, এখনো যাবো। মহাপ্রভুর আশ্রম দেখার পরে মহাপ্রভুর বিবাহস্থানে গেলাম, আর সেখান থেকে আমরা তারই 100 মিটার দূরে রয়েছে মহাপ্রভুর বিশ্রাম স্থান, যেখানে মহাপ্রভুর চরণ রয়েছে, যেখানে আপনারা আসলে মহাপ্রভুর চরণ দেখতে পারবেন, যেটা শিল পাথরের ওপর খোদাই করা আছে। আর আপনারা মহাপ্রভুর চরণে নমস্কার করতে পারবেন। আর এখানে আরেকটা জিনিস, যেটা আপনারা যখন এখানে ঘুরতে ঘুরতে ক্লান্ত মনে হবে, তখন এখানে বসে আপনারা একটু বিশ্রাম নিতেই পারেন। জায়গাটা খুবই শান্ত। এই এলাকাটা মহাপ্রভু এলাকা নামে পরিচিত। আমি এখানে লোকাল বাসিন্দাকে জিজ্ঞাসা করলাম, তারা বললেন এই গাছটি প্রায় আনুমানিক 600 বছরের পুরনো গাছ। গাছটি খুব সুন্দরভাবে এখানে রয়েছে, আর গাছটি অনেকটা এলাকা নিয়ে জড়িয়ে আছে। আর আপনারা চারিদিকে পাঁচিলে অলঙ্কৃত রয়েছে চৈতন্য মহাপ্রভুর কিছু ইতিহাস, যেগুলো আপনারা এখানে আসলে সেটা দেখতে পাবেন। আর আপনারা এখানটা আগেই বললাম, আপনারা একটা অদ্ভুত শান্তি পাবেন। আমরা এখানে যখন ঘুরতে এসেছিলাম, তখন এখানে খানিকটা টাইম আমরা এখানে বসে কাটিয়েছি। তো আপনারাও এখানে বসে কাটাবেন, খুব ভালো লাগবে। এখানটা সবসময় খোলা থাকে, আর যখন আপনারা আসবেন গেট বন্ধ থাকলেও তালা দেওয়া থাকে না, যেটা সবসময় এখানে খোলাই থাকে। আমরা এবার আস্তে আস্তে যাব আপনার ভবা পাগলার আশ্রমে। সেখানে গিয়ে আমার আবার ভিডিওতে কথা হচ্ছে। ভবেন্দ্র রায় চৌধুরী, যিনি ভবা পাগলা নামে বেশি পরিচিত, ছিলেন একজন ভারতীয় গীতিকার, সুরকার ও দেবী কালীর ভক্ত। তিনি বাংলার লোকগীতিতে তার অবদানের জন্য পরিচিত। তার পরিচিত শিক্ষা প্রাথমিক বিদ্যালয় স্তর অতিক্রম করেনি, কিন্তু তার সৃষ্টি বেশিরভাগ গান গভীর অভ্যন্তরীণ অর্থে নিমজ্জিত এবং আধ্যাত্মিক অর্থেও রয়েছে। জনসাধারণকে বিনোদন দেওয়ার জন্য সহজ সুরে গানের কথায় তিনি রচনা করেছিলেন। 1903 সালে অখণ্ড ভারতের ঢাকা জেলার আমতায় তিনি জন্মগ্রহণ করেন। পরবর্তীকালে তিনি কালনায় এক আশ্রম তৈরি করেন, যা আজকে ভবা পাগলার আশ্রম নামে খ্যাত। আচ্ছা, এবার যাওয়া কালনার আরেক দর্শনীয় স্থান মহিষমর্দিনী মন্দিরতলা, তার সংলগ্ন মহিষমর্দিনী ঘাট। কালনার মহিষমর্দিনী পুজোর ইতিহাস সম্বন্ধে যা শোনা যায়, রানাঘাটের পাল চৌধুরী বাড়ির দেবীর পাটা কালনার মহিষমর্দিনী তলার ঘাটে ভেসে এসেছিল। স্বপ্নদেশ পেয়ে এলাকার এক স্বনামধন্য ব্যবসায়ী ঈশ্বরী প্রসাদ পাল সেই পাটা তুলে এনে ব্যবসায়ীদের নিয়ে এই পুজো প্রচলন করেন। সেই থেকে এই পুজো শ্রাবণ মাসের শুক্লপক্ষের সপ্তমী থেকে
দশমী তিথি পর্যন্ত হয়। দাঁতন কাঠিতলা মসজিদটি শহরের প্রাচীনতম টিকে থাকা মসজিদ। একসময় এর দেয়ালে প্রচুর পোড়ামাটির দেয়াল ছিল, এখন খুব কম অবশিষ্ট আছে। এই মসজিদে বেশ কিছু স্তম্ভ আছে যেগুলি কোনো হিন্দু মন্দিরের বলে মনে হয়। মসজিদটি 500 বছরের বেশি পুরনো। কালনার বেশিরভাগ মন্দিরই ভারত সরকারের পুরাতত্ত্ব দ্বারা সংরক্ষিত, কিন্তু এই সংরক্ষণ শুধুমাত্র রাজবাড়ি চত্বর আর তার আশেপাশের কিছু মন্দির। কারণ কালনা রাজবাড়ি চত্বর থেকে কিছু দূরে এগোলেই কালনার ছোট দেউড়ি পাড়ায় অবস্থিত জগন্নাথ বাড়ির জোড়া শিব মন্দির দীর্ঘদিন অবহেলা আর অনাদানে নষ্ট হয়ে বসেছে। পুরাতত্ত্ব বিভাগ এই মন্দির পরিচর্যার হস্তক্ষেপ না করায় দীর্ঘদিন সংস্কারের অভাবে মন্দিরের চূড়া ও মন্দিরের চত্বরের সর্বত্রই অগাছায় ভরে গিয়েছে। বর্তমানে প্রায় ভগ্নস্থলে মন্দিরটি পরিণত হয়েছে। জানা যায় পূর্বে ভাগীরথী এই জায়গা দিয়েই বয়ে যেত, যার প্রমাণ পাওয়া যায় মন্দিরের পাশ থেকে সুদূর বিস্তৃত নদী চড়া, যেখানে বর্তমানে চাষবাস করা হয়। এই গঙ্গার পাড়েই গড়ে উঠেছিল বর্তমানে রাজাদের তৈরি জগন্নাথ মন্দির, যার নাম থেকেই ঘাটের নামকরণ হয় জগন্নাথ ঘাট। জগন্নাথ ঘাটের এই জায়গাটিতেও ছিল বর্তমান রাজাদের তৈরি এক মন্দির চত্বর, যা পরিচিত জগন্নাথ বাড়ি নামে। কিন্তু সময়ের সাথে সাথে সেই চত্বরের বেশিরভাগই নষ্ট হয়ে গেছে। ক্রমে গঙ্গার পাড়ও ধীরে ধীরে গেছে মন্দির চত্বর থেকে বহুদূর। বর্তমানে এই জগন্নাথ তলায় জোড়া মন্দির সমূহে একটি মন্দির ছাড়া কিছুই অবশিষ্ট নেই। কালনা ট্যুর গাইডের মোট 3টি এপিসোডের মধ্যে এটাই লাস্ট এপিসোড। আপনাদের যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। আপনাদের একটা লাইক আমাকে মোটিভেট করবে নতুন করে ভিডিও তৈরি করতে। আমার দেওয়া ভিডিওগুলি আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন। তাহলে আমি যদি কোনো সময় কোনো ভিডিও পোস্ট করি সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। আবার কোথাও কোনো এক জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো জায়গা নিয়ে আলোচনা করব। আজকের এই ভিডিও এখানেই সমাপ্তি করলাম। ধন্যবাদ।